এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়ান শট এমসিকিউ টপিক থাকতে চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। আমরা শুরু করছি। ফাইবার অপটিকে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়? কোন আলোক রশ্মি? লেজার আলোক রশ্মি ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কেবলে ডেটা আলোর গতিতে স্থানান্তরিত হয়। এই আলো তৈরির জন্য অত্যন্ত তীব্র এবং একমুখী আলোক উৎস প্রয়োজন, যার জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়। আর বাকি যে অপশনগুলো রয়েছে আলফা, বিটা, গামা, এগুলো হলো তেজস্ক্রিয় রশ্মি, যা ডেটা প্রেরণে কি ব্যবহার করা হয় না। থিকনেট কেবল কি নামে পরিচিত? থিকনেট কেবল কি 10^5 নামে পরিচিত। কি নামে? 10^5 নামে। কোঅ্যাক্সিয়াল কেবলের মধ্যে তুলনামূলক মোটা কেবলটিকে থিকনেট কেবল বলা হয়। এর অফিসিয়াল নাম 10^5। এখানে 10 মানে 10 Mbps গতি, বেস মানে বেসম্যান ট্রান্সমিশন এবং 5 মানে এটি সর্বোচ্চ 500 মিটার পর্যন্ত দূরত্বে ডেটা প্রেরণ করতে পারে। কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার হচ্ছে কোনটি? মডেম। কোনটি? মডেম। ট্রান্সমিটারের কাজ হলো উৎস থেকে ডেটা নিয়ে তাকে মাধ্যমে পাঠানোর উপযোগী করা। মডেম কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে লাইনে প্রেরণ করে, তাই কি এটি একটি ট্রান্সমিটার হিসেবে কাজ করে। নিচের কোনটি নন মেটালিক কেবল? কোনটি? সেটা হচ্ছে কি যে ফাইবার অপটিক কেবল। এটা কি একটা নন মেটালিক কেবল। টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল বা টেলিফোন কেবল তৈরিতে ধাতব উপাদান ব্যবহৃত হয়, কিন্তু ফাইবার অপটিক তৈরিতে ব্যবহৃত হয় কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক ডাই ইলেকট্রনিক পদার্থ, যাতে কোনো ধাতু থাকে না, তাই কি এটি একটি কি নন মেটালিক কেবল। কোনটি প্রোটোকল কনভার্টার? কোনটা প্রোটোকল কনভার্টার? গেটওয়ে হচ্ছে কি প্রোটোকল কনভার্টার। ভিন্ন ভিন্ন প্রোটোকল বা নিয়মে চলা দুটি সম্পূর্ণ আলাদা নেটওয়ার্ককে একসঙ্গে যুক্ত করতে গ্যাটিও ব্যবহৃত হয়। এটি এক নেটওয়ার্কের প্রোটোকলকে অন্য নেটওয়ার্কের প্রোটোকলে রূপান্তর বা কনভার্ট করে দেয় বলে কি একে প্রোটোকল কনভার্টার বলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে কি সাধারণত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। স্কুল কলেজের কম্পিউটার ল্যাব বা লোকাল এরিয়া নেটওয়ার্কে অর্থাৎ ল্যানে কম দূরত্বে অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করতে হয় টুইস্টার পেয়ার কেবল, যেমন ক্যাট5 বা ক্যাট6 কেবল দামে সস্তা, নমনীয় এবং সহজে ইনস্টল করা যায় বলে এটি ল্যানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন? কত মাইক্রন? 8 থেকে 12 মাইক্রন। 8 থেকে 12 মাইক্রন। সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবলে একসঙ্গে কেবল একটি আলোক রশ্মি বা সিগন্যাল পাঠাতে পারে। এর ভেতরের অংশ বা কোরের ব্যাস অত্যন্ত সরু হয়, যা সাধারণত 8 থেকে 12 মাইক্রন হয়ে থাকে। ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য? 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কেবলে আলোর অপচয় বা সিগন্যাল লস কমানোর জন্য নির্দিষ্ট কিছু অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য বা ইনফ্রারেড যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে সেটা ব্যবহার করা হয়। এর মধ্যে 1500 nm বা তার কাছাকাছি 1310 ন্যানোমিটার বা 1550 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য উইন্ডোটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কার্যকর। মেশ টপোলজিতে 45টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোডকে সংযুক্ত করা যায়? কতটি নোডকে? এখন যেটা দেখতে হবে সেটা হলো মেশ টপোলজিতে তারের সংখ্যার সূত্র হলো n × n-1/2 ইকুয়াল তারের সংখ্যা। এখানে নোড বা কম্পিউটার n সংখ্যা যদি 10 হয়, তবে সূত্র অনুযায়ী 10 × 10-1/2 ইকুয়াল 45। তার মানে কত আসবে? 10 আসবে। 10। তাহলে তারের সংখ্যা কত হবে? 10টি। জোড়ায় জোড়ায় পেঁচানো 4 জোড়া তারের সমন্বয়ে গঠিত মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে আইসিটি শিক্ষক 16টি কম্পিউটার নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেন। উদ্দীপকের নেটওয়ার্কটির টপোলজি হবে হচ্ছে কি যে স্টার টপোলজি। কি টপোলজি? স্টার টপোলজি। উদ্দীপকে বলা হয়েছে সব তার বা কম্পিউটার একটি সুইচ অর্থাৎ কি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সরাসরি যুক্ত। আমরা জানি যে টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচের মাধ্যমে সব কম্পিউটার যুক্ত থাকে তাকে কি স্টার টপোলজি বলে। তাই উত্তরটি কি হবে? স্টার।
নেটওয়ার্ক তৈরির জটিলতা বিবেচনা করে কোনটির ব্যবহার কম? কোনটির ব্যবহার কম? মেশ টপোলজির ব্যবহার কম। মেশ টপোলজিতে প্রতিটি কম্পিউটার নেটওয়ার্কের অন্য সব কম্পিউটারের সাথে সরাসরি আলাদা আলাদা তার দিয়ে যুক্ত থাকে। কম্পিউটার সংখ্যা বাড়লে তারের সংখ্যা ও সংযোগের জটিলতা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং খরচ অনেক বেশি বেড়ে যায়। এই জটিলতার কারণে এর ব্যবহার তুলনামূলক অনেক কম। মেশ টপোলজিতে মোট তারের সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটা? মোট তারের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে কি, এটা আমরা একটু আগেই পড়েছি যে n × n-1/2। এটাই কি মেশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয়ের সূত্র। কোন ধরনের টপোলজিতে সবগুলো কম্পিউটার পরস্পরের সাথে সরাসরি কেবলের মাধ্যমে যুক্ত থাকে? কোন টপোলজিতে? মেশ টপোলজিতে সবগুলো কম্পিউটার কি পরস্পরের সাথে সরাসরি কেবলের মাধ্যমে কি যুক্ত থাকে। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়? মেশ টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়। স্টার, বাস বা রিং টপোলজির তুলনায় মেশ টপোলজিতে ডাটা প্রেরণের জন্য ডেডিকেটেড বা আলাদা আলাদা অসংখ্য লাইনের প্রয়োজন হয়, যেহেতু কি প্রতিটি ডিভাইস বাকি সবার সাথে সরাসরি যুক্ত থাকে, তাই এখানে সবচেয়ে বেশি পরিমাণ কেবল বা তার খরচ হয়। স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ ড্যাশ কি হবে? যে কেন্দ্রীয় হাবের মাধ্যমে থাকে। স্টার টপোলজির মূল কাঠামোই হলো একটি স্টার বা তারকার মতো, যার কেন্দ্রে থাকে একটি হাব বা সুইচ। এই কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সব কম্পিউটারে একে অপরের সাথে কি যোগাযোগ রক্ষা করে। কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকের কোন নেটওয়ার্কের কথা বলা হয়েছে? ওটা হচ্ছে কি, যে WLAN এর কথা বলা হয়েছে। WLAN এর কথা বলা হয়েছে যে কলেজের ভেতরের নেটওয়ার্ক সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। আর যদি এটি তারবিহীন বা ওয়্যারলেস প্রযুক্তিতে হয় তবে কি এটিকে বলা হয় কি WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। কোনটিকে প্রোটোকল কনভার্টার বলে? প্রোটোকল কনভার্টার হচ্ছে কি গেটওয়ে। প্রোটোকল কনভার্টার কোনটা? গেটওয়ে। কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি? কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে কি যে কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল আমাদের বাসায় ডিশের লাইনে বা কেবল টিভিতে নেটওয়ার্কে যে তারটি ব্যবহার করা হয় তার ভেতরে একটি শক্ত তামার তার ও বাইরে একটি নেটের জালি থাকে। এই কেবলটির নামই হলো হচ্ছে কি কোঅ্যাক্সিয়াল কেবল। এটি উচ্চ ফ্রিকোয়েন্সির সিগন্যাল বহনে সক্ষম। আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে পেঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি কেবল ব্যবহারের সিদ্ধান্ত নেন। উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়েছে? উদ্দীপকে কি ল্যান নেটওয়ার্ক স্থাপিত হয়েছে। কোন নেটওয়ার্ক? ল্যান নেটওয়ার্ক। উদ্দীপকে ল্যাবের সকল কম্পিউটার নিয়ে নেটওয়ার্ক তৈরির কথা বলা হয়েছে। একটি নির্দিষ্ট কক্ষ, ল্যাব বা ভবনের ভেতরের কম্পিউটারগুলোর এই সীমানাকে বলা হয় ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরে কাচের তার, যেটা কি ফাইবার অপটিক ব্যবহার করলেও এর ভৌগোলিক পরিধি ল্যানই থাকবে, তাই উত্তরটি কি হবে? ল্যান। কোনটি ডিভাইস ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে? কোনটা ব্যবহার করে? সুইচ ডিভাইস ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। সুইচ একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস। এটি তার সাথে যুক্ত ডিভাইসগুলোর ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস মনে রাখতে পারে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট কম্পিউটারের ডেটা পাঠায়। হাব কোনো অ্যাড্রেস পড়তে পারে না, সবখানে কি ব্রডকাস্ট করে, তাই কি এখানে সঠিক উত্তর কি হবে? সুইচ। নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত? নিউরাল নেট কি 3টি স্তরে বিভক্ত। কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক প্রধানত 3টি স্তরে বা লেয়ারে বিভক্ত থাকে। স্তরগুলো হলো ইনপুট লেয়ার, 2 হচ্ছে হিডেন লেয়ার এবং আরেকটা হচ্ছে কি আউটপুট লেয়ার। এই 3টা স্তরে কি বিন্যস্ত থাকে। একটি ল্যানের জন্য কয়টি সুইচ প্রয়োজন? একটি ল্যানের জন্য কি একটা সুইচই প্রয়োজন। কয়টা? একটা। একটি সাধারণ বা একক লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য সব কম্পিউটারকে কেন্দ্রীয়ভাবে যুক্ত করতে কমপক্ষে একটি সুইচ যথেষ্ট। কম্পিউটারের সংখ্যা সুইচের পোর্টের চেয়ে বেশি হলে তখন একাধিক সুইচের প্রয়োজন হতে পারে, তবে বেসিক ল্যানে একটি সুইচ দিয়েই শুরু হয়। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? এটাকে বলে হচ্ছে কি নিউরাল নেটওয়ার্ক। কি বলে? নিউরাল নেটওয়ার্ক। মানুষের মস্তিষ্কের বিলিয়ন বিলিয়ন নিউরন যেভাবে তথ্য প্রসেস করে সিদ্ধান্ত নেয়, সেই ধারণার উপর ভিত্তি করে একটি কম্পিউটার বিজ্ঞান বা এআই শাখাকে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক বলা হয়।
সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজন প্রোগ্রামের। কিসের? প্রোগ্রামের। সফটওয়্যার হলো আসলে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি। কম্পিউটারকে কোনো কাজ করানোর জন্য একগুচ্ছ নির্দেশনাবলী বা কোডকে প্রোগ্রাম বলে। আর এই প্রোগ্রামগুলো মিলেই তৈরি হয় একটি কি সম্পূর্ণ সফটওয়্যার। একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? কোন ডিভাইস? রাউটার সংযুক্ত করে। কোন ডিভাইস? রাউটার। রাউটার হলো এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একই প্রোটোকল বা নিয়মে চলা দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ তৈরি করে এবং ডেটা পথে বা ডেটা কোন পথে যাবে তাও কি নির্ধারণ করে দিতে পারে। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটা? সংযোগ স্থাপনের ডিভাইস হচ্ছে কি গেটওয়ে। ভিন্ন প্রোটোকলে প্রোটোকল যদি একই হয় তবে রাউটার কাজ করে, কিন্তু প্রোটোকল যদি সম্পূর্ণ ভিন্ন বা আলাদা হয় তবে কি রাউটার ডেটা পাস করতে পারে না। তখন প্রোটোকল ভেঙে নতুন অনুবাদ করার জন্য গেটওয়ে ব্যবহার করতে হয়। কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলে? কি বলে? প্রোটোকল বলে। দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ডেটা আদান প্রদান করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন বা নীতিমালা মেনে চলতে হয়। এই যোগাযোগের নিয়মাবলী বা সেট অফ রুলসকে আইসিটির ভাষায় প্রোটোকল বলা হয়, যেমন এইচটিটিপি, এফটিপি ইত্যাদি। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই হচ্ছে কি ডব্লিউল্যান নেটওয়ার্ক। ডব্লিউল্যান নেটওয়ার্ক। ওয়াইফাই এর পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি। এটি তারবিহীন প্রযুক্তিতে একটি নির্দিষ্ট লোকাল এরিয়া বা ঘরের মধ্যে ইন্টারনেট ও নেটওয়ার্ক সুবিধা দেয়। তাই এটি কি ডব্লিউল্যান বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এর উদাহরণ। গ্রুপ এসএমএস এর মোড কোনটি? গ্রুপ এসএমএস এর মোড হচ্ছে কি মাল্টিকাস্ট। কি মাল্টিকাস্ট? মাল্টিকাস্ট মোডে একজন প্রেরক ডেটা পাঠালে তার নেটওয়ার্কের সকলের কাছে না গিয়ে কেবল একটি নির্দিষ্ট অনুমোদিত গ্রুপের সদস্যদের কাছে পৌঁছায়। যেহেতু গ্রুপ এসএমএস কেবল গ্রুপের মেম্বাররাই পায়, তাই কি এটি মাল্টিকাস্ট। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কি কোর। কি কোর। একটি অপটিক্যাল ফাইবার কেবলের প্রধানত তিনটি অংশ থাকে। একদম ভেতরের যে অংশ যার মধ্যে দিয়ে আলো পরিবাহিত হয় তাকে কোর বলা হয়। কোরের উপরের স্তরটি হলো ক্যাডিং এবং সবার বাইরের প্রতিরক্ষামূলক স্তরটি হলো হচ্ছে কি জ্যাকেট। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি? ক্লাউড কম্পিউটিং এর সুফল হচ্ছে কি এটি সাশ্রয়ী এবং সহজলভ্য। সাশ্রয়ী এবং সহজলভ্য। ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য ব্যবহারকারীকে নিজ থেকে দামি হার্ডওয়্যার বা সার্ভার কিনতে হয় না। ইন্টারনেটের মাধ্যমে খুব কম খরচে ভাড়ার ভিত্তিতে, মানে কি পে অ্যাজ ইউ গো, যে কোনো সময় এই সেবা পাওয়া যায়। তাই কি এটি অত্যন্ত সাশ্রয়ী এবং সহজলভ্য। ক্লাউড কম্পিউটিং পদ্ধতি প্রধানত কয় প্রকার? কয় প্রকার? এটিও কি 3 প্রকার। সেবার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং মূলত 3 প্রকার। একটা হচ্ছে কি IaaS, আরেকটা হচ্ছে কি PaaS এবং আরেকটা হচ্ছে কি যে SaaS। প্রথমটা হচ্ছে কি যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, তারপরেরটা হচ্ছে কি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এবং আরেকটা হচ্ছে কি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এই হচ্ছে 3 প্রকার। অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? কোনটা? পাবলিক ক্লাউড সার্ভিস প্রদান করে। যে ক্লাউড সার্ভিস সাধারণ জনগণ বা যে কোনো ব্যবহারকারী ইন্টারনেটে সামান্য টাকা দিয়ে বা বিনামূল্যে ব্যবহার করতে পারে তাকে পাবলিক ক্লাউড বলে। অ্যামাজন, গুগল বা মাইক্রোসফটের ক্লাউড সেবা সবার জন্য উন্মুক্ত, তাই এগুলো কি পাবলিক ক্লাউড। স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? কোনটা সর্বোত্তম? সেটা হচ্ছে কি যে ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবহার। ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবহার। ক্লাউড ভিত্তিক সফটওয়্যার যেমন গুগল ডক্স ব্যবহার করলে ব্যবহারকারীকে নিজে থেকে কোনো আপডেট বা ইনস্টল করতে হয় না। ক্লাউড কর্তৃপক্ষ তাদের সার্ভারে সফটওয়্যার আপডেট করলেই ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লেটেস্ট ভার্সনটি পেয়ে যায়। কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে কি এসএমএস। কোনটা? এসএমএস। হাফ ডুপ্লেক্স
মোডে ডেটা উভয় দিকে পাঠানো যায়, তবে একসাথে একই সময় নয়। যেমন একজনের পাঠানো শেষ করলে অন্যজন পাঠাতে পারে। মোবাইলের SMS বা ওয়াকিটকির ক্ষেত্রেও কি আমরা যেটা দেখি যে প্রথমে মেসেজ পাঠাই, তারপর অপর পক্ষ থেকে রিপ্লাই আসে, তাই এটি কি হাফ ডুপ্লেক্সের মতো আচরণ করে। তাই উত্তরটি কি হবে? SMS। রেডিও টেলিভিশন এ ব্যবহৃত মোড, এটাতে ব্যবহৃত মোড কোনটা? ব্রডকাস্ট মোড। ব্রডকাস্ট মোড ব্যবহার করা হয়। ব্রডকাস্ট মোডে একজন প্রেরক ডেটা বা সিগন্যাল পাঠালে নেটওয়ার্কের আওতাভুক্ত সকল প্রাপক বা ডিভাইস তা গ্রহণ করতে বাধ্য থাকে। রেডিও বা টিভির স্টেশন থেকে যখন কোনো অনুষ্ঠান সম্প্রচার করা হয়, তখন কি তা সবাই একসাথে দেখতে বা শুনতে পায়। ডেটা স্থানান্তরে বিটের বিন্যাস ব্যবস্থা হলো হচ্ছে কি মেথড। কোনটা? মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড বলতে বোঝায় ডেটা পাঠানোর সময় বিটগুলোর বিন্যাস বা সাজানোর পদ্ধতিকে, যেমন অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাস, যেখানে ক্যারেক্টার বা ব্লক আকারে বিট সাজানো হয়। আর ডেটা প্রবাহের দিককে কি বলা হয়? মোড। ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি? ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড হচ্ছে কি যে ওয়াকিটকি ট্রান্সমিশন। ইউনিকাস্ট মানে হলো একজন প্রেরক থেকে কেবল একজন নির্দিষ্ট প্রাপকের মাধ্যমে যোগাযোগ, অর্থাৎ কি 1:1 যোগাযোগ। ওয়াকিটকি দিয়ে যখন কথা বলা হয় তখন একবারে কেবল একজন পাঠায় এবং নির্দিষ্ট অন্য একজন তা শোনে, অর্থাৎ হাফ ডুপ্লেক্স হলেও এটি কি 1:1 যোগাযোগ বা ইউনিকাস্ট। একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে, এই ধরনের মোডকে কি বলে এটাকে বলা হচ্ছে কি? সিমপ্লেক্স ব্রডকাস্ট। যদি ডেটা কেবল একদিকে প্রবাহিত হয়, ফেরত আসার সুযোগ না থাকে, তবে তাকে বলে কি? সিমপ্লেক্স। আর যদি সেই সিগন্যাল নেটওয়ার্কের সবাই গ্রহণ করতে পারে, তবে তাকে কি বলে? ব্রডকাস্ট। যেমন টেলিভিশনের সম্প্রচারের ব্যাপারটা। ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার কোনটি? ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি? ব্যবহার হচ্ছে কি যে পেন ড্রাইভ হতে সিপিইউ। কিভাবে? যে ব্লক বাই ব্লক বা একগুচ্ছ ক্যারেক্টার একসাথে পাঠানোর পদ্ধতিকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সমিশন। পেন ড্রাইভ থেকে কম্পিউটার যখন, অর্থাৎ কি সিপিইউ যখন কোনো ফাইল কপি করা হয় কম্পিউটারে, তখন কি খুব দ্রুত ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়। তাই কি উত্তরটি কি হবে? পেন ড্রাইভ থেকে সিপিইউ। সিঙ্গেল SMS এর মোড কোনটি? এটি একটি ইউনিকাস্ট মোড। যখন আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে একটি মাত্র SMS পাঠান, অর্থাৎ কি সিঙ্গেল SMS পাঠান, তখন যোগাযোগটি ঘটে মাত্র দুজনের মধ্যে। এই ধরনের ডেটা বিতরণকে বলা হয় হচ্ছে কি? ইউনিকাস্ট। চ্যাটিং ও গ্রুপ SMS এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কি? মাল্টিকাস্ট। ফেসবুকের মেসেঞ্জার, গ্রুপ চ্যাট বা মোবাইলের গ্রুপ SMS এর মেসেজ দিয়ে তা কেবল কি ওই গ্রুপের মেম্বাররাই দেখতে পায়, বাইরের কেউ দেখতে পায় না। এই নির্দিষ্ট গ্রুপ ভিত্তিক ডেটা প্রেরণকে বলে কি? মাল্টিকাস্ট। কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটা? এটা কি একটি সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। নিচের কোনটি অস্থায়ী মেমোরি? হচ্ছে কোনটা? র্যাম। নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে কি? জয়স্টিক। জয়স্টিক হলো একটি ইনপুট ডিভাইস যা দিয়ে গেম খেলা বা কমান্ড দেওয়া হয়। এটি দিয়ে কেবল একদিক, অর্থাৎ ডিভাইস থেকে কম্পিউটারে সিগন্যাল পাঠানো যায়, কম্পিউটার থেকে জয়স্টিকে কোনো সিগন্যাল আসে না, তাই কি এটি সিমপ্লেক্স। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? কোন ট্রান্সমিশনে? সেটা কি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে। কোন ট্রান্সমিশন? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। এই ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডেটা একটি করে ক্যারেক্টার, অর্থাৎ কি 8 বিট আকারে পাঠানো হয়। প্রতি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি স্টপ বিট ব্যবহার করা হয়। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোনটা? ইনফ্রারেড ব্যবহার করা হয় টেলিভিশনের রিমোট কন্ট্রোলে। আমাদের ঘরে টিভির রিমোট থেকে যে অদৃশ্য আলো বা রশ্মি বের হয়ে কি টিভিতে সিগন্যাল পাঠায়, তাই হচ্ছে কি ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। এটি খুব কম দূরত্বে লাইন অফ সাইট হিসেবে কাজ করে।
কোন প্রজন্মের মোবাইলে 4K ভিডিও উপভোগ করা যায়? পঞ্চম প্রজন্মের মোবাইলে কি 4K ভিডিও উপভোগ করা যায়? পঞ্চম প্রজন্মের যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলোর নেটওয়ার্ক 5Gর গতি অত্যন্ত বেশি এবং কি ল্যাটেন্সি অনেক কম। এই অতি উচ্চ গতির কারণে কি বাফারিং ছাড়াই অত্যন্ত নিখুঁত 4K বা 8K মানের আলট্রা এইচডি ভিডিও সহজেই কি স্ট্রিম করা যায়। চতুর্থ প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড কোনটা? এটা কি LTE স্ট্যান্ডার্ড। কি LTE স্ট্যান্ডার্ড। চতুর্থ প্রজন্মের বা 4G মোবাইলের প্রধান এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড প্রযুক্তি হলো হচ্ছে কি LTE বা লং টার্ম এভলিউশন। এটি উচ্চ গতির মোবাইল ইন্টারনেটের ভিত্তি। আর বাকিগুলো যেটা আছে সেগুলো কি 3G নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড। সুমাইয়া তার ভিডিও কনফারেন্সিং এর জন্য এক ধরনের মোবাইল ক্রয় করেছে যা LTE স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। উদ্দীপকে উল্লেখিত মোবাইল ফোনটি কোন প্রজন্মের? এটি কি যেহেতু LTE এর কথা বলা আছে এটি কি হবে হচ্ছে কি চতুর্থ প্রজন্মের। LTE কি চতুর্থ প্রজন্মের স্ট্যান্ডার্ড। কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্কে WWWW নামে পরিচিত মোবাইল ফোন নেটওয়ার্কটা? সেটা হচ্ছে কি পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। WWWW নামে কি পরিচিত। এটি পুরো পৃথিবীকে একটি গতিশীল তারহীন জালে ছড়িয়ে ফেলার প্রযুক্তি। ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস সুবিধা পাওয়া যায় কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে? এটা কি তৃতীয় প্রজন্ম বা 3G মোবাইল ফোন থেকে এটা পাওয়া যায়। তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির অন্যতম প্রধান স্লোগান বা বৈশিষ্ট্য ছিল কি ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস। এর মাধ্যমে কি প্রথম মোবাইলে উচ্চগতির ডেটা, ওয়েব ব্রাউজিং এবং কি মাল্টিমিডিয়া ব্যবহারের দ্বার উন্মোচিত হয়। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? তৃতীয় প্রজন্মের মোবাইলে কি প্রথম ভিডিও কলের শুরু হয়। বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? এটা কি দ্বিতীয় শিল্প বিপ্লবে বৈদ্যুতিক শক্তির কি ব্যাপক ব্যবহার ছিল। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে? চতুর্থ প্রজন্ম থেকে কি ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয়। কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রিপেইড প্রথা চালু হয়েছে? কোন প্রজন্মের? দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে কি প্রিপেইড প্রথাটা চালু হয়েছে। মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS সেবা চালু হয়? কোন প্রজন্ম? দ্বিতীয় প্রজন্ম থেকে 2G জেনারেশন থেকে কি SMS সেবা চালু হয়। কোন প্রজন্মের মোবাইলে রেডিও সিগন্যাল প্রথম ডিজিটাল মোডে ব্যবহৃত হয়? প্রথম ডিজিটাল মোডে ব্যবহৃত হয় এটা কি 2G থেকে। 2G বা দ্বিতীয় প্রজন্ম থেকে কি যে মোবাইলে রেডিও সিগন্যাল কি প্রথম ডিজিটাল মোডে ব্যবহার করা হয়। পিকনেটের সাথে সম্পর্কিত কোনটি? পিকনেটের সাথে সম্পর্কিত কোনটা? ব্লুটুথ। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যখন কয়েকটি ডিভাইস অর্থাৎ কি সর্বোচ্চ 8টি ডিভাইস মিলে একটি ছোট নিজস্ব তারহীন নেটওয়ার্ক তৈরি করে তখন সেই নেটওয়ার্কে কি আইসিটির ভাষায় পিকনেট বলা হয়। 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি এর প্রযুক্তি কোনটি? এর প্রযুক্তি হচ্ছে কি ব্লুটুথ। এর প্রযুক্তি কি ব্লুটুথ। ব্লুটুথ প্রযুক্তিটি কাজ করার জন্য বিশ্বব্যাপী উন্মুক্ত ISM ব্র্যান্ড বা 2.45 গিগাহার্টজ আক্ষরিক অর্থে 2.4 থেকে 2.483 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি বা রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। কোন ধরনের নেটওয়ার্কে বেস স্টেশনের কাভারেজ এরিয়া 50 থেকে 80 কিলোমিটার? এটা কি ওয়াইম্যাক্স নেটওয়ার্ক বেসে। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? রেডিও ওয়েভ বেশি ব্যবহার করা হয় ব্রডকাস্টের ক্ষেত্রে। কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরি প্রয়োজন হয়? প্রেরকের সাথে প্রাইমারি মেমোরি প্রয়োজন হয় কি সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে। সিনক্রোনাস ট্রান্সমিশন ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার না পাঠিয়ে একবারে পুরো একটি ব্লক বা ফ্রেম পাঠানো হয়। তাই প্রেরক স্টেশনের ডেটাগুলোকে কি প্রথমে একটি প্রাইমারি বা অস্থায়ী মেমোরিতে জমা করে নিতে হয়, তারপর একসাথে পাঠানো হয়। 10^5 নিচের কোনটি? এটি থিকনেট। কোঅ্যাক্সিয়াল কেবলের মধ্য দিয়ে মোটা তার বা থিকনেটকে নেটওয়ার্কিং এর স্ট্যান্ডার্ড ভাষায় 10^5 বলা হয়।
রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি। আইসোক্রোনাস হলো সিনক্রোনাস ট্রান্সমিশনের মতো একটি উন্নত রূপ বা ট্রান্সমিশনের একটি উন্নত রূপ, যেখানে দুটি ব্লকের মধ্যকার সময়ের ব্যবধান একদম শূন্য থাকে। লাইভ ভিডিও স্ট্রিমিং, অডিও কল বা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডেটা লস ছাড়াই বিরতিহীনভাবে পাঠানোর জন্য কি এটি ব্যবহার করা হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে কি যে বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিশন করা যায়। বিরতিহীনভাবে কি ডেটা ট্রান্সমিশন করা যায়। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিচের কোনটি প্রয়োজন? সফটওয়্যার প্রয়োজন। কি প্রয়োজন? সফটওয়্যার। কম্পিউটারের মেকানিক্যাল বা বাহ্যিক অংশগুলোকে বলা হয় হার্ডওয়্যার, কিন্তু এই হার্ডওয়্যার বা যন্ত্রপাতিগুলো নিজে থেকে কিছু করতে পারে না। এদের প্রাণ দিতে বা সঠিকভাবে পরিচালনা করতে নির্দেশনাবলী সেট বা সফটওয়্যার প্রয়োজন হয়। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মেমোরি মাপের ক্ষুদ্রতম একক হচ্ছে কি বিট। কি বিট। কম্পিউটারের মেমোরি বা তথ্যের সবচেয়ে ছোট একক হলো বিট। বিট কথাটি এসেছে বাইনারি ডিজিট থেকে, যার মান হতে পারে কেবল 0 অথবা 1। এমন 8 বিট মিলে তৈরি হয় 1 বাইট। ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? প্রধান মাধ্যম হচ্ছে কয়টা? 2টা, মাত্র 2টা। ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য মূলত 2 ধরনের মাধ্যম বা মিডিয়া ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি তারযুক্ত মাধ্যম, আরেকটা হচ্ছে কি তারবিহীন মাধ্যম। টেক্সট বা ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? টেক্সট বা ছবি পাঠানোর প্রযুক্তি হচ্ছে কি এমএমএস। এমএমএস এর মাধ্যমে কি টেক্সট ছবি উভয়ই পাঠানো যায়। মোবাইল যোগাযোগের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? কোনটা প্রযোজ্য? ফুল ডুপ্লেক্স। এটা কি ফুল ডুপ্লেক্স? ফুল ডুপ্লেক্স মোডের সুবিধা হলো একই সময়ে একসাথে উভয় পক্ষ থেকে ডেটা আদান প্রদান করা যায়। মোবাইলে কথা বলার সময় আমরা একই সাথে কথা বলতে ও শুনতে পারি, তাই কি এটি ফুল ডুপ্লেক্সের উদাহরণ। স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো কত? 0.7 Mbps। 0.7 Mbps। Mbps এর পূর্ণরূপ হচ্ছে কি মেগাবিটস পার সেকেন্ড। এইচডি মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো এইচডি মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় হবে হচ্ছে কি যে 4 Mbps। 4 Mbps গতি। ভিডিওর কোয়ালিটি যদি সাধারণ না হয় উচ্চমানের, অর্থাৎ কি এইচডি এর পূর্ণরূপ কি যে হাই ডেফিনেশন হয়, তবে ডেটার পরিমাণ অনেক বেড়ে যায়, তাই কোনো প্রকার ল্যাগ বা ত্রুটি ছাড়াই ভালো এইচডি ভিডিও কনফারেন্সিং করার জন্য কমপক্ষে কি 4 Mbps ব্যান্ডউইথ প্রয়োজন হয়। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে কি ডেটা স্থানান্তরের হার, এটাই কি ব্যান্ডউইথ। একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ কি সাধারণত প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার যে পরিমাণ ডেটা পারাপার বা স্থানান্তরিত হয় তার পরিমাণ বা হারই হলো হচ্ছে কি ব্যান্ডউইথ। আর এর একক কি বিপিএস। ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির ওপর নির্ভর করে? মাধ্যমের উপর নির্ভর করে। যে ডেটা কোন চ্যানেল বা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে তার উপর ব্যান্ডউইথ বা ডেটা পারাপারের গতি সরাসরি নির্ভর করে। যেমন তামার তারের চেয়ে ফাইবারের অপটিক কেবল বা মাধ্যমের ব্যান্ডউইথ বা ডেটা বহনের ক্ষমতা অনেক গুণ বেশি। বিপিএস এর পূর্ণরূপ কি? বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে কি বিট পার সেকেন্ড। কি বিট পার সেকেন্ড। ডেটা ট্রান্সমিশন বা ব্যান্ডউইথ পরিমাপের মৌলিক একক হলো বিপিএস, যার পূর্ণরূপ হচ্ছে কি বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কত বিট ডেটা স্থানান্তরিত হচ্ছে? স্মল লেটার বি দিয়ে কি বিট বোঝানো হয়। তো এই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সৃজনশীল ক্লাসগুলো আসছে, পরবর্তী এমসিকিউ ক্লাসে দেখা হচ্ছে। তোমাদের সকলের জন্য আবারও শুভকামনা। ধন্যবাদ।